দ্বিতীয়বার চাইতে যাওয়াতেই জয়মাল্য বাগচি হাইকোর্টে রক্ষা কবচ দেয়নি মেনকা গম্ভীরকে এবং ইডিকে বলেছিল আপনি ইন্টারোগেশন করুন। যেই সব দ্বীপে প্রত্যর্পণ চুক্তি তারা মানে না বলে আমাদের দেশে তাকে ফিরিয়ে আনাটা ইম্পসিবল। ওর প্রিভিয়াস অভিজ্ঞতা বলছে আইনের ফাঁক গলে ও নিশ্চয়ই প্রভাবশালী হওয়ার দৌলতে টাকা পয়সা ছড়িয়ে বেরিয়ে যাবে। স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার যে অনুমতি চিকিৎসার জন্য তার সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষ অনুমতি দিয়ে দিয়েছে, কি বলবেন? না, আমি তোমাকে এই প্ল্যাটফর্মেই অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে দুবার হাইকোর্টে একবার সুপ্রিম কোর্টে দাঁড়ে দাঁড়ে ঘুরে আসার পরে বলেছিলাম ও আবার মধ্যরাত্রে সুপ্রিম কোর্টের দরজা খটখট করলো, কারণ ওর প্রিভিয়াস অভিজ্ঞতা বলছে আইনের ফাঁক গলে ও নিশ্চয়ই প্রভাবশালী হওয়ার দৌলতে টাকা পয়সা ছড়িয়ে বেরিয়ে যাবে। তাই হলো আমার আশঙ্কা। আমি আবারও বলছি, ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় একজন নাগরিক হিসাবে, একজন দায়িত্ববান নাগরিক হিসেবে ভারতবর্ষের আইনের প্রতি সম্মান রেখে, সুপ্রিম কোর্টের প্রতি সম্মান রেখে, সুপ্রিম কোর্টের কোনো বিচারের রায়কে আমি সমালোচনা করতে পারি, সেই সমালোচনার অধিকার থেকে আমি বলছি এটা বিচার ব্যবস্থার হতাশাজনক একটি অন্ধকারচ্ছন্ন দিক। আমি কেন বলছি তোমাকে যে এই বিচার ব্যবস্থাই তো একটা সময়, এই জয়মাল্য বাগচি যখন হাইকোর্টে অভিষেকের শালিকা মেনকা গম্ভীরের নামে যখন সিরিয়াস কয়লা পাচারের অভিযোগে ইডি তদন্ত করছে, উনি রক্ষা কবচ পেলেন। এই রক্ষা কবচ দ্বিতীয়বার চাইতে যাওয়াতেই জয়মাল্য বাগচি হাইকোর্টে রক্ষা কবচ দেয়নি মেনকা গম্ভীরকে এবং ইডিকে বলেছিল আপনি ইন্টারোগেশন করুন। পরবর্তীকালে ইতিহাসটা কি জানি, হাইকোর্ট সুপ্রিম কোর্ট গড়িয়ে ফড়িয়ে বিদেশে চিকিৎসা করার নাম করে সেদিন কিন্তু বেরিয়ে গিয়েছিল দেশ থেকে মেনকা গম্ভীর। আজও তাকে পাওয়া যায়নি, ফিরে আসেনি দেশে। আমরা দেখেছিলাম অভিষেকের ছায়াসঙ্গী যুব নেতা তৃণমূলের কোটি কোটি টাকা ৯-৬ গরু পাচার কয়লা পাচারের অভিযোগে তিনি বিদেশে গেলেন, আমাদের টাকা চুরি করে সেখানে ভানুয়াতুতু একটা দ্বীপকে বাস করছেন, সেটা কিনে নিয়েছেন। যেসব দ্বীপে প্রত্যর্পণ চুক্তি তারা মানে না বলে আমাদের দেশে তাকে ফিরিয়ে আনাটা ইম্পসিবল। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা ললিত মোদীকে দেখেছিলাম, নীরব মোদী দেশ থেকে চলে যাওয়ার পরে তাকে ফিরিয়ে আনা আজও সম্ভব হয়নি, কারণ ভারত সরকার চেষ্টা করেছে, পারছে না। কারণ পৃথিবীর এমন কিছু দ্বীপরাষ্ট্র আছে যারা বিদেশের সমস্ত বড় বড় ক্রিমিনাল কালোবাজারিদের কে আশ্রয় দেয়, তাদের টাকায় দেশটা চলে, পরিবর্তে তারা কোনো প্রত্যর্পণ চুক্তি করে না, ফলে তাদেরকে কোনো দেশ ফিরিয়ে পায় না, ফিরে আনা সম্ভব হয় না। আমরা দেখেছি খালিস্তানি জঙ্গি একটার পর একটা ভারতের বিরুদ্ধে কনস্পিরেসি করছে, বিদেশের মাটিতে বসে। দাউদ ইব্রাহিমকে আজ অব্দি আমরা আনতে পারিনি, এতগুলো লোকের প্রাণ নেওয়ার পরেও। পেরেছি কি? পারিনি। ফলে প্রশ্ন হলো যে সুপ্রিম কোর্টের এই অবজারভেশনগুলো কিন্তু আমাদেরকে বিচার ব্যবস্থাকে হাস্যকর করে তুলছে, বিচার ব্যবস্থার অন্তঃসার শূন্যতা প্রমাণ করছে। এই অভিষেক 16টা মামলায় যিনি অভিযুক্ত, তার মধ্যে খুন, চিকিৎসা ব্যবস্থা গাফিলতিতে অঙ্গচ্ছেদ অর্থাৎ অঙ্গহানি মতন সিরিয়াস মৌলিক অধিকার খর্ব করার মতন অভিযোগ তার বিরুদ্ধে। সেই হেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ফিরে না আসে, মাননীয় সুপ্রিম কোর্ট কি আনবে? ভারতবর্ষে আজ অবধি যারা যারা বিদেশে গিয়েছে এখানটা ক্রাইম করে, তাদের একটা বড় অংশ হাইকোর্ট সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে গেছে। দায় নিয়েছে কি হাইকোর্ট সুপ্রিম কোর্ট? একটা ওয়েট করার জারি হবে, লুক আউট নোটিশ জারি করবে, তার কাজ শেষ। আমার প্রশ্ন এই জায়গাটা কি, আমার প্রশ্ন যে যেখানে হাইকোর্ট অবজারভেশনে বলছে আপনার 16টা মামলা, আপনি যদি চলে যান আপনি নাও ফিরতে পারেন। যেখানে হাইকোর্ট বলেছে SSKM মেডিকেল বোর্ড করে আপনি চিকিৎসা দেখান, যদি তারা বলে বিদেশে যাওয়ার প্রয়োজন চোখের চিকিৎসা, আপনি যাবেন। সেখানে ভাইপোর আইনজীবী কি বলেছিল? আমার মালিক কোনোভাবেই কোনো অবস্থাতে SSKM পিজিতে যাবে না। আমার তখন মনে পড়ছে কালীঘাটের কাকুর সেই প্রবাদ প্রতিমুক্তি, আমার মালিককে কেউ ছুতে পারবে না। আমার মালিককে তো, তার মালিককে তো ছুতেই পারলো না। একটা কোম্পানি ডুফিয়ার ট্রানজাকশন করার জন্য কালীঘাটের কাকু প্রাক্তন সিও কাম ওখানকার কর্মচারী জেলে, যার 126.7 কোটি টাকা ওই লিপস অ্যান্ড বাউন্সের ইডি অ্যাটাচ করেছে, সেই কোম্পানির আরেকজন সিও, প্রেজেন্ট সিও অভিষেক বন্দ্যোপাধ্যায় 3বার হলফনামায় তিনি লাভজনক পদ দখল করে আছেন, সেটা না বলার পরেও সাংসদ হিসেবে
তিনি সারা পৃথিবী ভ্রমণ করলেন প্রধানমন্ত্রীর সাথে সিঁদুর অভিযানের জনমত তৈরি করতে। তার জেল কেন, তার কৃষককেও স্পর্শ করতে বলো না, তার সাংসদ পদ বাতিল হলো না। তিনি আজকে এতগুলো মামলায় অভিযুক্ত, সন্ত্রাস করেছে, ভারতের আইনকে বুড়ো আঙুল দেখানোর পরেও তিনি বহালতবিতে বিদেশে গেলেন 25টা বড় বড় ইয়ে নিয়ে, লাগেজ নিয়ে, বাচ্চাদের নিয়ে তিনি ফিরবেন। এইটা ভাবতে তো আমার মনে হচ্ছে শর্তগুলো দেওয়া হয়েছে যে কোথায় যাবেন, কি এত ডিটেলস দিতে হবে পুলিশকে, সেটা নিয়ম। এটা যে কোনো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যারা নেয়, হোল্ড করে, অপরাধীদের ক্ষেত্রে ভারতবর্ষে এক্সিস্টিং আইন তাই আছে। নতুন করে সুপ্রিম কোর্ট কোনো মহান কাজ করেনি যে আপনি এটা বলবেন, ডিটেলস আছে, দিলাম ডিটেলস, এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে কোন সা ডিটেলস, কার ডিটেলস। আমি বলছি তোমাকে, এই সুপ্রিম কোর্ট তো একটা সময় আরজি কর ইস্যুতে পরিষ্কার বলেছিল যে আরজি করের সমস্ত এভিডেন্সগুলো ট্যাম্পার্ড হয়েছে। এমনকি কপিল সিব্বলের কথাকে সাটাসাট করে মাননীয় তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই বেঞ্চ কি বলেছিল, 14ই আগস্ট বিনীত গোয়েল সাক্ষী গোপালের ভূমিকায় থেকে আরজি করের তদন্তকে ব্যাঘাত ঘটাতে এভিডেন্স ধ্বংসর যে ধ্বংসলীলা হামলা হয়েছিল সেটা করতে দিয়েছিল। কে বলেছে? আমরা বলেছি, সুপ্রিম কোর্ট। তারপরে সুপ্রিম কোর্ট কি করেছিল? দিনের পর দিন ওই মামলাটা শোনেনি। আমরা শতপ্রণোদিতভাবে মামলাটা এখান থেকে তুলে নিয়ে গিয়ে মামলাটাকে সেখানে মেরে ফেলেছিল, কোনো রকমভাবে মামলাটা শোনেনি। এমনকি সেই সময় তৎকালীন প্রধান বিচারপতি মামলাটা না শুনে তিনি রিটায়ারমেন্টের অপেক্ষা করলেন, রিটায়ার হয়ে চলে গেলেন, মামলাটাও শুনলো না, ডিএ মামলাও শোনা হলো না, এটাও শোনা হলো না। আমরা এই ধরনের সুপ্রিম কোর্টের রায়কে আমরা দিনের পর দেখেছি। সাধারণ মানুষের মানে কি বলবো, যে সাধারণ মানুষের ন্যায়ের পক্ষে থাকেনি, বরং বারবার থেকেছে এটা অন্যায়কারীদের পক্ষে, মিথ্যাচারী খুনি আসামিদের পক্ষে। ফলে আমি কালকের রায়টায় আমি নিতান্তই বলতে পারো হতাশায় ভুগছি। এবং আমি তোমাদের এই চ্যানেলেও কিন্তু এই হতাশা ব্যক্ত করেছিলাম যে হয়তো আইন ব্যবস্থার নাকপাশ গলে অভিষেক বেরিয়ে যেতে পারে। তাই হলো, অভিষেক ফিরবে কি না আমি জানি না, বা আমরা কেউ জানি না। যদি না ফেরে তার দায়টা কে নেবে সেটাও কিন্তু আমরা জানি না। ফলে সার্বিক অঙ্কে অভিষেক 3 সপ্তাহের জন্য গিয়ে যদি দেশে ফেরে সেটাই মঙ্গল আমাদের। আর ফেরার পরে কত দ্রুত তদন্তকারী আধিকারিকরা এই গুণধরকে এইসব অভিযোগের পরে কত দ্রুত ব্যবস্থা নিয়ে প্রমাণাদি জমান করে চার্জশিট দাখিল করে তাকে জেলে ভরবে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ মানুষ রণক্লান্ত অভিষেক নিয়ে। অভিষেক সেই যে বিগত সরকারের সময় থেকে আজ অবধি একটার পর একটা মামলায় তিনি রক্ষা কবচ পেয়েছেন। কখনো তদন্তকারী আধিকারিকরা তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর খুঁজে পায়নি, কখনো তদন্তকারী আধিকারিকরা তার কোম্পানির সাথে তার যোগ খুঁজে পায়নি, কখনো তদন্তকারী আধিকারিকরা লিখতে হয়েছে চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ নয়। আমরা দেখেছিলাম এই অভিষেকের তদন্ত করতে গিয়ে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে ভর্ৎসনা করে তাদের আধিকারিকদের চেঞ্জ করার কথা বলেছিল। আর জাস্টিস অমৃতা সিনহা পরিষ্কার ইডির উপরে সন্দেহ প্রকাশ করে বলেছিল আপনারা তদন্তটা ঘেটে দিয়েছেন, আধিকারিককে পাল্টাবো আমি, বেরিয়ে যান ঘরের আমার মুখের সামনে থেকে। ফলে এই হেন সাংঘাতিক একজন মানে বলতে পারো প্রভাবশালী অভিষেক, তিনি আজকে বেরিয়ে গেলেন, তাকে কোনো রকমভাবে আটকানো গেল না। এটা শুনে আমার বিচার ব্যবস্থার প্রতি যেমন একটা হতাশা তৈরি হচ্ছে, আমার মনে এটাও পড়ছে যে দেখো, যে তুমি এদেশ এমন একটা অদ্ভুত দেশ, যে দেশে সাধারণ মানুষ, এমন অনেক নিরাপরাধ মানুষ আছে 40 বছর বিনা অপরাধে জেল খেটে তারপরে বেরিয়ে গিয়ে বলছে তার অপরাধ প্রমাণই হয়নি, অথচ তাকে তার জীবন যৌবন যারা নষ্ট করে দিল তাদের বিরুদ্ধে কোনো আইন ব্যবস্থা নিতে পারেনি। ফলে এখানে তো তাই দেখছি। কাশ্মীরের সময় আমরা দেখেছিলাম, কাশ্মীরে যখন ভোট হয়েছিল তখন সুপ্রিম কোর্ট কিন্তু মানে পরিস্থিতি ভোটের ছিল না, কিন্তু কাশ্মীরে ভোটের জন্য তারা। আর আজকে কাশ্মীরের অবস্থা কি? আজকে কাশ্মীরের অবস্থা কি? ওখানে 370 জারি উইথড্রল হওয়ার পরে বেশ চলছিল রাষ্ট্রপতির নেতৃত্বে, সরকার পরিস্থিতি বুঝে ভোট করাতো। সুপ্রিম কোর্টের তড়িঘড়ি ভোট করার সিদ্ধান্তর পরে আজকে সেখানে জঙ্গি তৎপরতা আবার বেড়ে গেছে। ওইটা হওয়ার পরে সেখানে ধর্ম বাছাই করে সেনকা পেহেলগাঁওতে গুলি করে মারা হয়েছিল অগণিত হিন্দু মানুষকে।
ঠিক আছে, তাদের সন্তান তাদের পরিবারের সামনে বেছে বেছে। ফলে এগুলোর দায়িত্ব নেবে না সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট নেবে না? সুপ্রিম কোর্ট একটার পর একটা এই ধরনের সিদ্ধান্তগুলো যখন নেয়, তাকে বুঝতে হবে যে সুপ্রিম কোর্ট আমাদের কিন্তু বিচার ব্যবস্থার শেষ অবলম্বন, সাধারণ মানুষের শেষ বলার জায়গা। সেই জায়গাগুলো যদি প্রভাবশালীদের হাতের পুতুল হয়ে যায়, তাহলে কিন্তু তার চাইতে নির্লজ্জের কিছু হতে পারে না। এখানে তো বিচার ব্যবস্থাকে এখন মানুষ সন্দেহের চোখে দেখে, বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা চরম হতাশা তৈরি হয়েছে। বলুন তো, আমি বলছি যে কি আরজি করের ঘটনার পরে মানুষ বলেনি যে এ তো ইচ্ছা করে কাউকে সুবিধা করে দেওয়ার জন্য এখান থেকে মামলাটা শতপ্রণোদিতভাবে তুলে নিয়ে চলে যাওয়া হলো, তারপরে নিজেরা শুনলেন না, ফেলে রাখলেন দিনের পর দিন। অভয়ার ফিজিক্যাল এভিডেন্স, বায়োলজিক্যাল এভিডেন্স সব ট্যাম্পার হয়ে গেল। একজন পুলিশ আধিকারিক, একজন আমলা, একজন নেতা মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ইন্টারোগেশনে করার দিলেন না মাননীয় সুপ্রিম কোর্ট। আজকে পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়ে? আমার প্রশ্ন এই জায়গায় গিয়ে যে অভিষেক ভালোই ভালোই ফিরে আসলে যেন দয়া করে মাননীয় সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এই 16টা যে মামলা এবং আরও যে মামলাগুলো তার সাথে যুক্ত হতে যাচ্ছে, এগুলো সুলুক সন্ধান করে দ্রুত ব্যবস্থা নিক। তা না হলে কিন্তু মানুষ এই গণতন্ত্রের প্রতি ভরসা হারিয়ে ফেলছে।